বাসের উল্টো দিকের সিটে এক সদ্য বিবাহিত দম্পতির গল্প প্রেমে হঠাৎ থমকে গেল মাধবীলতা। চোখ দুটি মাধবীলতার নির্লিপ্তভাবে বাইরের দিকে থাকলেও সব কথাই কানে যাচ্ছে, আর ভালো লাগার সাথে সাথে এক অদ্ভুত শূন্যতা ঘিরে ধরেছে ওকে। এই 40-এর কোঠায় দাঁড়িয়ে এখনও এসবের জন্য মন কেমন হলে চলে না। তাই ভাবনাটিকে অন্য পথে ঘোরানোর চেষ্টা করল বটে, কিন্তু আবারও কানে ভেসে আসছে ওদের খুনসুটি। পুরনো দিনের আলোগুলো ঘিরে ধরল ওকে। একসময় মাধবীলতাও স্বপ্ন দেখত এমনই এক সংসারের। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতবিতান নিয়ে একসময় কত দুপুর বসে বসে ভেবেছে একদিন নিজের একটা আস্ত সংসার হবে, যে সংসার তাকে ছাড়া অচল হবে, যে সংসারের কেন্দ্রবিন্দু হবে মাধবীলতা। মাসের বাজার, প্রতিদিনের নুন তেল মশলা, রোজের অফিস, সব কিছু মিলিয়ে কয়েকটি মানুষকে ঘিরেই ও বাঁচবে। এখনো অবশ্য মাধবীলতার বাড়ি ওকে ছাড়া অচলই বটে, তবে প্রকৃতিটা কেবল ভিন্ন। ডেটা অন করে ফেসবুক খুলতেই দেখল কুঞ্জ আর নয়নিকার ছবি। হঠাৎ অনেক বছর পর ওদের দেখে হাসি পেল মাধবীলতার। এই কুঞ্জর সাথেই একসময় মাধবীলতার বিয়ে ঠিক হয়েছিল। বলা যায় ওরা দুজনেই সংসারের স্বপ্ন দেখেছিল এক সময়। অথচ বিদেশ থেকে ফিরে কুঞ্জ জানালো ওর পছন্দ মাধবীলতার ছোট বোন নয়নিকাকে। নয়নিকাও সাবলীলভাবে বিয়েতে রাজি বলেই জানিয়ে দিল। মাধবীলতা সেদিন দুটো মানুষকে হারিয়ে শূন্য হাতে বাড়ির পেছনে দাঁড়িয়েছিল। মাধবীলতার মতন ছাপোষা মেয়েকে নয়, কুঞ্জ সুন্দরী স্মার্ট নয়নিকাকেই পছন্দ করবে। এতে এত অবাক হওয়ার কিছু নেই বলে ভেবেও সারা রাত চোখের জল মুছেছিল মাধবীলতা। বাড়ির লোকজন প্রথমে অমত জানালেও এত ভালো পাত্র কেউ হাতছাড়া করতে চায়নি। মাধবীলতার বাবা বেঁচে থাকলে কি হতো তা অবশ্য অধরাই থেকে গেল। মাধবীলতা নিজেও সবার মাঝে এসে একবারের জন্যও বাধা দেয়নি। নিজের হাতের আংটিটুকু সবার অলক্ষ্যে খুলে দিয়েছিল এই কুঞ্জকে বিদেশ যাত্রার সময়, যাতে আর একটু টাকা হাতে থাকে কুঞ্জর। আর সেই মানুষই এমন রূপে ফিরে এলে তাকে আর কি বা বলা যায়। কেউ জানতেও পারেনি মাধবীলতার মনের অবস্থা ঠিক কেমন হয়েছিল নয়নিকার সিঁদুর দানের সময়। নয়নিকার বিদায় মুহূর্তে আর কেউ মাধবীলতাকে খুঁজে পায়নি আশেপাশে। সবাই ভেবেছিল বোনের বিয়ের দুঃখে। সবাই স্তম্ভিত হয়েছিল সেদিন, যেদিন মাধবীলতা ঘোষণা করেছিল যে সে আর কোনো দিনও বিয়ে করবে না। ছোটবেলার বান্ধবীও হেসেছিল সেদিন মাধবীলতার বোকামিতে। বাড়ির লোকজন ভেবেছিল মাধবীলতা হিংসে করছে নয়নিকাকে, কিন্তু মাধবীলতা কোনো উত্তর দেয়নি কাউকেই। মাধবীলতার মা একটা গোটা দিন রাগে অন্ন স্পর্শ করেননি, কিন্তু মাধবীলতা নিজের সিদ্ধান্তে অনড় থেকেছে। তবু এত বছর পেরিয়ে আজ যখন মায়ের অসুস্থতা, ভাইয়ের সংসারের নানান কাজে খুব ক্লান্ত লাগে, তখন মনে হয় সে বরাবরই ভুল মানুষগুলোকে
আগলে রাখতে গিয়ে নিজেকে হারিয়েছে। আফসোস না হলেও আজকাল বড়ই ক্লান্ত লাগে মাধবীলতার। একঘেয়ে জীবন নামচা শোনানোর কোনো মানুষ না পেয়ে এক এক সময় বড় অসহায় মনে হয় নিজেকে। ম্যাডাম, টিকিট? চমকে উঠে মাধবীলতা, আবার নিজেকে সংযত করেই বলল, হ্যাঁ ভাই, এই যে নিন। আমাকে পরের স্টপেজ আসলে ডেকে দেবেন প্লিজ। হ্যাঁ, অবশ্যই। অপরদিকে দুজন তখনও গল্পে মগ্ন। কন্ট্রাক্টরকে ভাড়া মিটিয়ে আবার জমিয়ে বসলো আসর। একটা ইয়ারফোনের দুদিক দুজনে কানে দিয়ে বসে রয়েছে নবদম্পতি। মেয়েটি ঘাড় এলিয়ে দিয়েছে তার স্বামীর কাঁধে, মিষ্টি করে হাসছে। ছেলেটি আলতো হাতে মেয়েটির চুল সরিয়ে দিচ্ছে, আঙুল দিয়ে বাইরের দিকে নানান রাস্তা ইমারত দেখাচ্ছে। একদিন ওদেরও একটা বাড়ি হবে, সেই স্বপ্ন বুনছে দুজনেই। ছেলেটি বলল, ওর দোকান থেকে যা লাভ হচ্ছে এমনই চললে কিছু লোন নিয়ে 2-3 বছরের মধ্যে একটা জমি কিনবই। আর মেয়েটিও বলে উঠল, ওর জামা সেলাইয়ের টাকাগুলো ও ঘর থেকে কিছুতেই জমি কেনার আগে বের করবে না। একসাথে সব টাকা জমিয়ে ওরা বাড়ি বানাবে একটা। সবে সংসার শুরু হয়েছে, এখনো অনেক সময় আছে হাতে। দুজনেই সুন্দর করে হাসি মাখা মুখে নানান স্বপ্ন বুনতে লাগলো। নিজের অজান্তেই মাধবীলতার মুখেও আলতো হাসি ফুটে উঠল। মাধবীলতার মনে হলো তার জীবনটা এমন মধুর হলে কি সেও এমন করে হাসতে পারত? মেয়েটির হাসি মুখ দেখে মাধবীলতার মনে হলো ঈশ্বর যেন দুহাতে ভরিয়ে দেন ওদের সংসার। সবার জীবনে এমন সুখের মুহূর্ত থাকে না। সংসারে এখন কত দায়িত্ব মাধবীলতার। একা ভাইয়ের আয়ে সংসার চলা অসম্ভব। মাধবীলতার আয়েই বাড়ি দাঁড়িয়ে আছে। একা হাতেই সামলাতে হয়েছে বরাবর সব দিক। এই জন্যই তো ফুল কাকিমা বলে, মাধু ছাড়া এ বাড়ি অচল। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ কি না পারে মাধু। হাত তো নয় যেন স্বয়ং মা অন্নপূর্ণা। একা হাতে বিয়ে বাড়ি সামলে দেবে মাধু। নিজের জন্য আলাদা করে ভাবনার সময় পায়নি কোনো দিন মাধবীলতা। আর বিয়ে হলেই যে এমনি সুন্দর জীবন হতো তাই বা কে বলতে পারে। অত সুখ বুঝি সইতো মাধবীলতার? অসুস্থ মায়ের গোঙানি, ভাই আর তার বউয়ের ঝগড়া সামলে, ভাইয়ের ছেলে আক্কুর বাইনাক্কা মিটিয়ে, অফিস সামলে দিন শেষে নিজের হাত ফাঁকাই থাকে। একসময় মাধবীলতার দৃঢ় বিশ্বাস ছিল নয়নিকা ভুল করছে, ওর বিয়ে টিকবে না, কারণ কুঞ্জ বিশ্বাসঘাতক। কিন্তু কোথায়? আজ 17 বছর ওরা তো বেশ ভালোই আছে। ভালো থাকাটাই তো দরকার। এর থেকে বেশি আর কি চায় মানুষ? আজ এতগুলো বছর পরেও ওরা হাসি মুখে দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। ছেলে মেয়ে নিয়ে সুখে ভরা সংসার নয়নিকার। মাধবীলতার যদিও তেমন ফোনে যোগাযোগ নেই নয়নিকার সাথে, তবুও বাড়ি আসলে দেখে ওরা হাসাহাসি করে, খুনসুটি করে। নয়নিকা জানায় সব্বাইকে তার স্বামী কত ভালো, তার ছেলে পড়াশোনায় কি করলো, মেয়ে কেমন নাচে প্রাইজ পেয়েছে। তবে নয়নিকার ছেলে মেয়ে অবশ্য বড় মানিকে বেশ ভালোবাসে, নানান বায়না করে বড় মানির কাছে দিদন বাড়ি আসলেই।
নয়নিকাও নানান আছিলায় গল্প জমায়, হয়তো সম্পর্ক স্বাভাবিক করতে চায়। তবু এত বছরেও মাধবীলতা যেন স্বাভাবিক হতে পারে না ঠিক। পুরনো দিনগুলোর মতন নয়নিকাকে জড়িয়ে ধরে বলতে পারে না ওর বড্ড ক্লান্ত লাগে আজকাল। একসময় নয়নিকাকে সমস্ত কথা না বললে মাধবীলতার দিন শেষ হতো না। নয়নিকাও বড্ড দিদি নেওটা ছিল। বনে বনে এত ভালোবাসা দেখে সবাই হিংসে করত। আজ হঠাৎ এই নবদম্পতিকে দেখেই মাধবীলতার মনে প্রশ্ন জাগে, ঠিক কী কারণে সেদিন এমন সিদ্ধান্ত নিয়েছিল ও? একজন বিশ্বাসঘাতকের জন্য নিজের সব স্বপ্ন কেন সে হারিয়ে ফেলল? আসলেই মনুষ্য চরিত্র কি অত সহজে বোঝা যায়? যায় না। পৃথিবীতে যত রকমের মানুষ আছে, জীবনেরও ততগুলোই সংজ্ঞা আছে। এই একটা সিদ্ধান্ত বাকিদের জন্য যতই বোকামো বা হাস্যকর হোক, এটাই তো মাধবীলতার জীবনের সত্য। অভিমান যার ওপরেই হোক, আজ তো আর ফেরার পথ নেই। চোখের কোণ ভিজে এলো মাধবীলতার, গাল গড়িয়ে কতগুলো না পাওয়া যন্ত্রণা নেমে এলো। হঠাৎ কন্ডাক্টরের ধাক্কায় যেন সম্বিত ফিরে পেল মাধবীলতা। ম্যাডাম, আপনার স্টপেজ এসে গিয়েছে, নামবেন না? চোখ মুছে ব্যাগ কাঁধে ঝুলিয়ে নেমে এলো মাধবীলতা। জীবন ডাকছে মাধবীলতাকে। এবার স্মৃতির পাতা বন্ধ করে ফিরে যেতে হবে কাঠ ফাটা রাস্তায়। চটচটে হাতে আবার খসখস করবে কল্পনা। পেছন ফিরে আর একবার দেখে নিল সেই নবদম্পতিকে। তারপর মনে মনে বিদায় জানিয়ে নেমে গেল বাস থেকে। রাস্তায়, বাসে, ট্রামে জীবন টেনে নিয়ে যায় এমন কতই মাধবীলতাকে। তাদের আর না এগিয়ে পথ থাকে না। তারা এগিয়ে যায় জীবনের টানে। নিজেদের গন্তব্য আসলে বাস ছেড়ে রাস্তায় নেমে স্রোতে গা ভাসিয়ে পায়ে পায়ে আবার এগিয়ে যেতেই হয় তাদের। পেছনে পড়ে থাকে এক সুখী দম্পতির চিত্র।